আজকের প্রথম খবরটা হলো কংগ্রেসের নয়া ভবনের ফলকে মর্যাদা পেল না বাংলা ভাষা। কংগ্রেসের নয়া ভবনের ফলকে বাংলা ভাষা স্থান পেল না। অসমিয়া ও বাংলা ভাষাকে এক করে অসমিয়া ভাষায় লেখা রয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেস। এ নিয়ে সামাজিক মাধ্যমে প্রতিবাদ পরিলক্ষিত হয়। নয়া ভবনের ফলকে মোট 9টি ভাষায় ভারতীয় জাতীয় কংগ্রেস লেখা রয়েছে। এর মধ্যে 3 নম্বরে রয়েছে অসমিয়া ভাষায় লেখা। ওই লেখা নিয়ে রয়েছে অসমিয়া ও বাংলা ভাষা, কিন্তু অসমিয়া ও বাংলা দুটি পৃথক ভাষা তা কংগ্রেসের অজানা মনে হলে ফলকে বাংলা ভাষার স্থান নেই কেন, এমন প্রশ্ন উঠেছে। নেটিজেনরা বলেন, বাংলা ভাষার স্থান রাষ্ট্রসংঘ থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিদ্যমান এবং ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, অসম সহ বিভিন্ন প্রান্তের মায়ের ভাষা বাংলা। রুহুল আমিন নামে এক নেটিজেন বলেন, অসমিয়া ও বাংলা ভাষাকে সংযুক্ত করা হয়েছে বলে ফলকে উল্লেখ রয়েছে। এতে বাংলা ভাষার শব্দসহ উচ্চারণ পর্যন্ত বদলে গিয়েছে। বাংলা ভাষাকে অপমান করা হয়েছে বলে ক্ষোভ ব্যক্ত করেন। আজকের পরবর্তী খবরটি হলো বাদরিপাড়ের কবরস্থান নিয়ে ফের দুপক্ষের মধ্যে উত্তেজনা, পৌঁছেন এসপি। দীর্ঘদিন থেকে কবরস্থান বলে স্থানীয় সবার কাছে পরিচিত। বর্তমানেও রয়েছে বেশ কয়েকটি কবর। সেই স্থানে মন্দিরের জায়গা বলে দাবি করে ফের উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয় বাদরিপাড়ে। জবরদখল নিয়ে চরম উত্তেজনা দেখা দিয়েছে উদারবন থানা এলাকার বাদরিপাড় গ্রামে। পালরবন চা বাগান সংলগ্ন উদারবন থানার অন্তর্ভুক্ত বাদরিপাড় গ্রামের কবরস্থান দখল নিয়ে বুধবার হিন্দু মুসলিম দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। কবরস্থানের জমিতে মন্দির নির্মাণের পরিকল্পনা নিয়ে 1 বছর আগেও একবার দখলের চেষ্টা করা হয়েছিল। সে সময় পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বুধবার বিকেলে আবারও কবরস্থানের জমি দখল করতে প্রায় 2 শতাধিক হিন্দু সম্প্রদায়ের মানুষ জড়ো হয়ে মাটি ও ভরাট করেন বলে অভিযোগ। তাদের দাবি, এই কবরস্থানটি মন্দিরের জায়গা, এখানে মন্দির নির্মাণ করা হবে। কবরস্থানের জমি দখল করার প্রতিবাদ জানাতে সেখানকার জনাকয়েক মুসলিম সম্প্রদায়ের পুরুষ মহিলা বেরিয়ে পড়েন। এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেন পুলিশ সুপার ও উদারবন থানার একদল পুলিশ বাহিনী। বিশাল পুলিশ বাহিনী সেখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করলেও চাপা উত্তেজনা বিরাজ করছে। আগামী 21 জানুয়ারি প্রশাসনিক বৈঠকের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করা হবে বলে উভয় পক্ষকে আশ্বস্ত করেন পুলিশ সুপার। বর্তমানে সেখানে কেন্দ্রীয় পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে বলে স্থানীয় লোকদের কাছ থেকে জানা যায়। আজকের পরবর্তী খবরটি হলো মাঝপথে বন্ধ উদ্ধার, ফিরে গেল নৌসেনার দল। উমরাংশু অসম কয়লা খনিতে আবদ্ধ শ্রমিকদের উদ্ধারের অভিযান নিয়ে আবারও অনিশ্চয়তা দেখা দিয়েছে। কারণ সোমবার উদ্ধার অভিযান মাঝপথে বন্ধ রেখে ফিরে গেছে নৌসেনার দল। নৌসেনার দলের সঙ্গে নাগপুর থেকে আনা বিশেষ পাম্প মেশিনটিও ফিরিয়ে নেওয়া হয়েছে। যদিও নৌসেনার দলটি উদ্ধার অভিযান মাঝপথে বন্ধ করে ফিরে গেছে, তবুও এনডিআরএফ বাহিনী উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। কয়লা খনি থেকে জল নিষ্কাশনের জন্য পাম্প বসানো হয়েছে, কিন্তু পাম্প বন্ধ করলেই খনিতে আবার জল ঢুকে যাচ্ছে। বর্তমানে কয়লা খনির ভিতরে 100 ফুট জল জমে আছে, যার ফলে 3 কিলোমিটার দীর্ঘ কয়লা খনিতে উদ্ধার অভিযান নিয়ে আবারও অনিশ্চয়তা বেড়েছে। অন্যদিকে নৌসেনার দল ফিরে যাওয়ার পর খনির ভেতরে আটকে থাকা 5 জন শ্রমিকের জীবন নিয়ে উদ্বেগে রয়েছেন তাদের পরিবার ও আত্মীয়রা। খনিতে আটকে থাকা 9 জন শ্রমিকের মধ্যে 4 জনের মৃতদেহ ইতিমধ্যেই উদ্ধারকারী দল উদ্ধার করেছে। গত 9 দিনে খনির ভিতরে জল বাড়তে থাকায় জল নিষ্কাশন প্রক্রিয়া কখন সম্পূর্ণ হবে তা এখনও অনিশ্চিত। এদিকে 7 জানুয়ারি থেকে উদ্ধার অভিযানে যুক্ত থাকা নৌসেনার ডুবুরির একটি দলকে মঙ্গলবার ওই স্থান থেকে ফেরত পাঠানো হয়েছে। আজকের পরবর্তী খবরটি হলো 7 সকালে শিলচরে ভয়াবহ অগ্নিকাণ্ড, ব্যাপক ক্ষতি। 7 সকালে শিলচরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। শিলচর সদরঘাটের মিলন মন্দির বিবাহ ভবনের পেছনের একটি গুদামঘরে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড সংঘটিত হয়। অগ্নিকাণ্ডে পুড়ে ছাই গুদাম সহ একটি বাসগৃহ। বৃহস্পতিবার 7 সকালে শিলচর রংপুর চকেশ্বরী গুদাম সহ বাসগৃহ আগুনে পুড়ে
ছাই হয়ে যায়। স্থানীয়রা আগুন দেখে সঙ্গে সঙ্গে খবর দেন দমকল বাহিনীকে। ঘটনার খবর পেয়ে দমকল বাহিনী 6টি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে পৌঁছে অনেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা এখনও জানা যায়নি। আগুনের লেলিহান কয়েক লক্ষ টাকার সামগ্রী ছাই করে দিয়েছে বলে জানা যায়। আজকের পরবর্তী খবরটি হলো দীর্ঘ 15 মাস পর গাজা যুদ্ধবিরতিতে সম্মতি ইসরায়েল হামাসের, মুক্তি পাবেন পণবন্দীরাও। অবশেষে দীর্ঘ 15 মাস পর গাজা যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল ও হামাস। সেই সঙ্গে এবার মুক্তি পাবেন হামাসের হাতে বন্দী ইসরায়েলের নাগরিকরাও। পাশাপাশি শর্ত হিসেবে ইসরায়েল জেলবন্দী প্যালেস্তাইনীয়দেরও মুক্তি দিতে হবে নেতানিয়াহু সরকারকে। সূত্রের খবর, ইসরায়েল ও হামাসের যুদ্ধবিরতি নিয়ে কয়েক মাস ধরেই মিশর কাতারের মধ্যস্থতাকারীদের আলোচনা চলছিল। যুদ্ধবিরতি নিয়ে বৈঠকে নিয়মিত সমর্থন করেছে আমেরিকাও। যুদ্ধ থামানোর চেষ্টা চালানো হলেও কোনো লাভ হচ্ছিল না। তবে সম্প্রতি জানা যায় এবার দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হতে পারে, মুক্তি মিলতে পারে ইসরায়েলি পণবন্দীদেরও। এ বিষয়ে আলোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইসরায়েল ও হামাসের রক্তক্ষয়ী যুদ্ধের দ্রুত সমাধানের ইচ্ছা প্রকাশ করেছিলেন আগেই। এমনকি পণবন্দীদের মুক্তি না দিলে ভয়াবহ পরিণতির হুমকিও দিয়েছিলেন তিনি। অবশেষে ট্রাম্পের শপথ গ্রহণের ঠিক আগেই গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করা হলো। এই যুদ্ধবিরতি চুক্তিকে মধ্যপ্রাচ্যকে বিধ্বস্ত করে দেওয়া দীর্ঘ যুদ্ধের অবসানের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। অন্যদিকে পণবন্দীদের ফিরিয়ে দেওয়ার ফলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার সরকারের প্রতি জনসাধারণের ক্ষোভ কমবে বলেও আশা করা হচ্ছে। আজকের পরবর্তী খবরটি হলো বহু বছর পর স্বপ্ন পূরণ। দিল্লির নির্বাচনে এবার ভোটাধিকার প্রয়োগ করবেন পাকিস্তানি হিন্দু উদ্বাস্তুরা। বহু বছর আগে পাকিস্তানে নির্যাতনের শিকার হয়ে ভারতে পালিয়ে এসেছিলেন। এই প্রথমবার দিল্লির বিধানসভা নির্বাচনে ভোট দেবেন পাকিস্তানি হিন্দু উদ্বাস্তু পরিবারগুলি। ভারতের গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিতে পারায় স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত তারা, যেন এই অধিকারের মধ্যে দিয়েই তাদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পূরণ হতে চলেছে। দিল্লির পুনর্বাসন কলোনি মজনুকা টিলা এলাকায় সরু গলিতে অস্থায়ী ঘরবাড়িতে বাস করে পাকিস্তানি হিন্দু উদ্বাস্তু পরিবারগুলি। পাকিস্তানে বছরের পর বছর কষ্ট এবং বৈষম্য সহ্য করার পর তারা বর্তমানে ভারতে স্বস্তিতে রয়েছেন। তাদের কাছে এই নির্বাচন কেবল ভোট দেওয়ার জন্য নয়, এটি ভারতীয় নাগরিক হিসেবে তাদের পরিচয়ের প্রতীকী স্বীকৃতি। 2013 সাল থেকে দিল্লিতে বসবাসকারী এই পরিবারগুলির অনেকেই এখন এক মর্যাদাপূর্ণ জীবনের স্বপ্ন বাস্তবায়িত হওয়ার অপেক্ষা করছেন। আজকের পরবর্তী খবরটি হলো দক্ষিণ কোরিয়ায় প্রেসিডেন্ট গ্রেফতার। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইয়লকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতার করা হয়েছে। গত মাসের শুরুতে সামরিক আইন জারি নিয়ে দেশটিতে কয়েক সপ্তাহের রাজনৈতিক অচলাবস্থার পর বুধবার সকালে তাকে গ্রেফতার করা হয়। এদিন ভোর থেকে 3000-এর বেশি পুলিশ তার বাসভবন ঘিরে রাখে। পরে আত্মসমর্পণ করেন তিনি। ইউনই দেশটির প্রথম ক্ষমতাসীন প্রেসিডেন্ট যিনি গ্রেফতার হলেন। বিদ্রোহের অভিযোগে তদন্তের অংশ হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য সমন জারি করা হলে ইউন তা অগ্রাহ্য করায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। গত 3 জানুয়ারি তাকে গ্রেফতারের চেষ্টা হয়েছিল, কিন্তু সেই চেষ্টা ব্যর্থ হয়। ইউনপন্থীরা বলেছেন তাকে আটক করার চেষ্টা অবৈধ, তাকে প্রকাশ্যে অপমান করার জন্য এই পথ বেছে নেওয়া হয়েছে। ইউনকে নিয়ে যাওয়ার সময় তার সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। প্রেসিডেন্ট ইউন 3 ডিসেম্বর হঠাৎ সামরিক আইন জারি করে সবাইকে হতভম্ব করে দেন। জনগণ ও পার্লামেন্টের চাপে 6 ঘন্টা পর সামরিক আইন তুলে নিলেও দক্ষিণ কোরিয়া গভীর রাজনৈতিক সংকটে পড়ে যায়। এই সামরিক আইন জারিকে কেন্দ্র করে 14 ডিসেম্বর পার্লামেন্ট প্রেসিডেন্ট ইউনকে বর্তসনা করে। বর্তসিত হওয়ার পর তাকে প্রেসিডেন্টের পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। এখন একজন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দক্ষিণ কোরিয়ার প্রশাসনিক কাজ চালিয়ে নিচ্ছেন। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।